একসময় অত্যন্ত গর্ব করে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে নাকি কখনো সূর্য অস্ত যায় না। আর তাদের স্বর্ণযুগে এই কথাটি একদম অক্ষরে অক্ষরে সত্যি ছিল। ষোড়শ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর শুরুর দিক পর্যন্ত পৃথিবীর প্রায় 90% দেশেই ব্রিটিশরা আক্রমণ চালিয়েছিল, যা মানে একরকম মানব ইতিহাসে কোনো দেশের পক্ষে সম্ভাব্য হয়নি। আর আরও অবাক করা বিষয় হলো 1913 সালের দিকে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 23% অর্থাৎ প্রতি 4 জনের 1জন কোনো না কোনোভাবে ব্রিটিশদের দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত ছিল। অথচ ইউরোপীয় উপনিবেশের শুরুর দিকে পর্তুগাল, স্পেন, হল্যান্ড বা ফ্রান্সের চেয়ে ব্রিটিশরা কিন্তু বেশ পিছিয়ে ছিল। কিন্তু পরবর্তীতে চমৎকার কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত, নিজেদের নৌবাহিনীর পেছনে অঢেল বিনিয়োগ এবং কিছুটা ভাগ্যের জোরে খুব দ্রুতই বিশ্বের পরাশক্তিতে পরিণত হয়। আর ব্রিটিশদের এই বিশ্বজয়ের পেছনে সবচেয়ে বড় হাতিয়ার ছিল তাদের শক্তিশালী এবং অত্যাধুনিক নৌবাহিনী। তবে শুধু প্রযুক্তি নয়, তাদের ভৌগোলিক যে অবস্থান সেটাও এক বিরাট সুবিধা এনে দিয়েছিল। ইংল্যান্ডের অবস্থান এমন এক জায়গায় ছিল যেখানে সমুদ্রের বাতাস তাদের অনুকূলে থাকতো, যা পালতোলা জাহাজের যুগে তাদের ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রেখেছিল। এছাড়া তাদের চমৎকার সব প্রাকৃতিক এবং কৃত্রিম সমুদ্র বন্দর ছিল, যেখান থেকে খুব সহজেই আটলান্টিক মহাসাগরে জাহাজ ভাসানো যেত। এবং জাহাজ নির্মাণের জন্য প্রয়োজনীয় যে ওক কাঠ, লোহা এবং কয়লার, তা বিশাল মজুদ হিসেবে তাদের নিজেদের দেশেই ছিল। ইউরোপের অন্যান্য দেশগুলো যেখানে নৌবাহিনীর পেছনে খরচ করা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগত, সেখানে ব্রিটিশরা জাহাজ নির্মাণে কখনো থামায়নি, কারণ তারা বুঝেছিল যে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজেদের আধিপত্য ছড়াতে শক্তিশালী জাহাজের কোনো বিকল্প নেই। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হলো, পৃথিবীর এতগুলো দেশে আক্রমণের নির্দেশ কিন্তু সরাসরি ব্রিটিশ রাজপরিবার বা সরকার দেয়নি, বরং বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে ছিল লোভী ব্যবসায়ীর দ্বারা পরিচালিত প্রাইভেট কোম্পানি এবং তাদের ভাড়ায় খাটানো সেনাবাহিনী বা মার্সেনারিরা। সরকার এই কোম্পানিগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাধীনভাবে ব্যবসা করার অনুমতি দিত এবং এর বিনিময়ে রয়্যাল নেভি দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করত। এই কৌশলটি ছিল ব্রিটিশ সরকারের জন্য লো রিস্ক হাই রিওয়ার্ড, অর্থাৎ কোনো কলোনি বা উপনিবেশ স্থাপন হলে সরকার তার পেছনে খুব একটা খরচ করতো না, তাদের নিজেদের মতো চলতে দিত। উল্টো কোম্পানিগুলোর যে বিশাল লাভের একটা অংশ তারা কিন্তু ট্যাক্স হিসেবে ঠিকই রাজকোষে জমা করত। শুধু তাই নয়, ব্রিটিশ সরকার এমন অদ্ভুত আইন করেছিল যে কলোনির যে কোনো পণ্য অন্য কোথাও বিক্রি করতে হলে তা অবশ্যই ব্রিটিশ জাহাজে করে পরিবহন করতে হবে। ফলে পণ্যের যে আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ব্রিটিশ সরকার বিপুল পরিমাণ ট্যাক্স আদায় করতে পারত। এমনকি ব্রিটিশ ব্যবসায়ীরা কলোনি থেকে আনা চিনি বা তামাকের মতো শৌখিন যে পণ্যগুলো, সেগুলো নিজের দেশের মানুষের কাছে চড়া দামে বিক্রি করত এবং এর ফলে তারা প্রচুর মুনাফা আদায় করত, যা দিয়ে তারা এই সাম্রাজ্য বিস্তারের তার কিন্তু খরচ মেটাতো। কিন্তু এই অভাবনীয় সফলতার আড়ালে লুকিয়ে আছে চরম নিষ্ঠুরতা ও শোষণের ইতিহাস। 1663 সালের দিকে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে মানুষকে পণ্য হিসেবে কেনাবেচার অনুমতি দেয়, যা মানব ইতিহাসের অন্যতম অন্ধকার একটি অধ্যায়। দাস ব্যবসাকে কাজে লাগিয়ে ব্রিটিশ কর্পোরেশনগুলো উত্তর আমেরিকা এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বিনা খরচে কলোনির কাজ চালাতো। লিভারপুল এবং ব্রিস্টলের মতো যে শহরগুলো ছিল, সেগুলো মূলত এই দাস ব্যবসার অঢেল মুনাফাতেই গড়ে উঠেছিল। এবং রয়্যাল আফ্রিকান কোম্পানি এর মতো প্রতিষ্ঠানগুলো আফ্রিকায় গিয়ে মানুষ ধরে এনে আন্তর্জাতিক বাজারে বিক্রি করত। তবে পরবর্তীতে আমেরিকার স্বাধীনতা লাভ এবং 1806 সালে দাস ব্যবসা নিষিদ্ধ হওয়ার পর ব্রিটিশরা নতুন সম্পদের খোঁজে নজর দেয় ভারতবর্ষের দিকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে থেকেই নিজেদের কূটকৌশল দিয়ে এই অঞ্চলের যে নেতারা ছিল তাদের কিন্তু প্রভাবিত করে রেখেছিল। 1858 সালে যখন ব্রিটিশরা সরাসরি ভারতের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে এবং এখানকার বিপুল প্রাকৃতিক সম্পদ ও সস্তা শ্রমকে নিজেদের সাম্রাজ্য বিস্তারের কাজে লাগায়। এখন প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর এতগুলো দেশ দখল করার পরও অ্যান্ডোরা, বেলারুশ, ভ্যাটিকান সিটি, বলিভিয়া, মঙ্গোলিয়া বা প্যারাগুয়ের মতো 22টি দেশ কিভাবে ব্রিটিশদের হাত থেকে বেঁচে গেল? এর মূল কারণ ছিল ভৌগোলিক অবস্থান। এই দেশগুলোর বেশিরভাগেরই কোনো সমুদ্রবন্দর ছিল না বা তারা ছিল চারদিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত। যেহেতু ব্রিটিশ শক্তির মূল উৎস ছিল তাদের জাহাজ, তাই সমুদ্রপথ ছাড়া দুর্গম স্থলপথে গিয়ে আক্রমণ করাটা তাদের জন্য
অত্যন্ত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ছিল। তাছাড়া ইউরোপের ভেতরের দিকের দেশগুলোতে হামলা করলে একসাথে অনেকগুলো শক্তিশালী দেশের সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি ছিল। তাই ব্রিটিশরা ভেবেচিন্তেই সেসব দেশ থেকে কিন্তু দূরে থেকেছিল। তবে ইতিহাসবিদ স্টুয়ার্ট লেখকের মতে এই 90% দেশে আক্রমণ বলতে সবসময় পুরো দেশ দখল করা বোঝায় না। ব্রিটিশ বাহিনী বা ব্যবসায়ীরা কোনো দেশে গিয়ে বন্দর স্থাপন করলে, মানুষের সংস্পর্শে এলে বা সেখানকার সম্পদ লুণ্ঠন করলেও সেটাকে কিন্তু আক্রমণ হিসেবে ধরা হয়েছে। সব মিলিয়ে শক্তিশালী নৌবাহিনী, সম্পদের প্রতি সীমাহীন লোভ এবং প্রাইভেট ব্যবসাকে হাতিয়ার করে ইউরোপের ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যেভাবে পুরো বিশ্বকে শাসন করেছিল তা ইতিহাসে সত্যি এক বিরল একটি ঘটনা।